হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সঙ্গে তোমাদের CC5 পেপারে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্ন, যেটা এবারে তোমাদের আসার খুবই সম্ভাবনা রয়েছে, গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব অথবা গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শ অথবা গিয়াসউদ্দিন বলবন কীভাবে দিল্লির সুলতানি সাম্রাজ্যের সংগতি সাধন করেছিলেন তার সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করছি। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে নাও এবং উত্তরটিও বুঝে নাও। এবার উত্তরটা তোমরা দেখে নাও। সুলতান নাসিরউদ্দিন মাহমুদের রাজত্বকালে তাঁর শ্বশুর গিয়াসউদ্দিন বলবন সুলতানি সাম্রাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে যথেষ্ট দৃঢ়তা ও প্রশাসনিক দক্ষতার পরিচয় দেন। পরবর্তীকালে বলবন জামাতা নাসিরউদ্দিন মাহমুদকে বিষপ্রয়োগে হত্যা করে 1266 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন এবং 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। সিংহাসনে বসার পর বলবন তার দূরদৃষ্টি ও বিচক্ষণতা দিয়ে উপলব্ধি করেন যে তুর্কি অভিজাতদের ক্ষমতা ও স্বাধীনতা লিপ্সার ফলে দিল্লির সুলতানি শাসন দুর্বল হয়ে পড়েছে। তিনি সাম্রাজ্যের দুর্বল দিকগুলি খুঁজে বের করে তা দূর করার কাজে হাত দেন। দিল্লির সুলতানদের মধ্যে তিনি সর্বপ্রথম রাজতন্ত্রের আদর্শ সঠিকভাবে তুলে ধরেন। ঐতিহাসিক ডক্টর K.A. নিজামি বলেছেন, সম্ভবত বলবনই দিল্লির একমাত্র সুলতান যিনি রাজতন্ত্রের আদর্শ সম্পর্কে বিস্তারিতভাবে নিজের অভিমত ব্যক্ত করেছিলেন। পারস্যের রাজতান্ত্রিক আদর্শের অনুকরণে বলবন সুলতানি রাজতান্ত্রিক আদর্শের ভিত্তি রচিত করেন। বলবন 1266 খ্রিস্টাব্দ থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকালে এই রাজতান্ত্রিক আদর্শ সুলতানি শাসন ব্যবস্থায় রূপায়িত করেন। এবার আমরা দেখে নেব রাজতান্ত্রিক আদর্শের উদ্দেশ্য কী। বলবন কয়েকটি বিশেষ উদ্দেশ্যে তার রাজতান্ত্রিক আদর্শ প্রচার করেছিলেন। সে যুগে অভিজাতদের ক্ষমতা ও স্বাধীনতা লিপ্সা রাজ্যের সংহতি ও রাজতন্ত্রের শক্তির পক্ষে মোটেই সুখকর ছিল না। বলবন ঐশ্বরিক অধিকার তত্ত্বের প্রচার করে অভিজাতদের স্তর থেকে নিজেকে সম্পূর্ণ পৃথকভাবে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি মনে করতেন যে একমাত্র চরম স্বেচ্ছাচারিতার দ্বারাই রাজার পক্ষে প্রজাদের আনুগত্য ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা সম্ভব। তিনি কোনো রাজবংশের সন্তান না হয় সিংহাসনে বসার কোনো বৈধ অধিকার তার ছিল না। তাই তার রাজতান্ত্রিক আদর্শের প্রচারের পিছনে তার এই ব্যক্তিগত দুর্বলতাটিও চাপা দেওয়ার চেষ্টা ছিল। বলবনের রাজতান্ত্রিক আদর্শের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1 নম্বর দেখে নাও, রাজার স্বর্গীয় অধিকার তত্ত্ব। আমির ওমরাহদের ক্ষমতা ধ্বংস করে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে বলবন দুটি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। প্রথমত নতুন রাজকীয় আদর্শ প্রবর্তন, দ্বিতীয়ত 40 চক্রের উচ্ছেদ ঘটানো। স্বর্গীয় অধিকার তত্ত্বে বিশ্বাসী বলবন রাজাকে স্বয়ং ন্যায়ভিত্তিক খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন। পারস্যের শাসনীয় বংশের রাজাদের মতো তিনি জিলিল্লাহ উপাধি গ্রহণ করেন। তার মতে রাজতন্ত্র তুর্কি অভিজাত বা জনসাধারণের সম্মতির ওপর নির্ভরশীল নয়, স্বয়ং ঈশ্বর হলেন সুলতানের সমস্ত ক্ষমতার উৎস। তাই মত্তলোকের কেউ তার কাজের সমালোচনা করার অধিকারী নন। একমাত্র ঈশ্বর ছাড়া তিনি অন্য কারো কাছেই তার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে বাধ্য নন। তিনি বলতেন যে রাজার হৃদয় হলো ঈশ্বরের অনুগ্রহের বিশেষ স্থান এবং তিনি মানব জাতির সমগোত্রীয় নন। এবার দেখে নাও খলিফার স্বীকৃতি। বলবন মনে করতেন যে মুসলিম রাজতন্ত্রের প্রতি খলিফার স্বীকৃতি অবশ্যই প্রয়োজন। ইতিমধ্যে মঙ্গলরা মুসলিমদের অধিকাংশ স্থান দখল করে নিয়েছিল এবং খলিফাতন্ত্রের পতন ঘটেছিল, কিন্তু বলবন খলিফার ফরমান সংগ্রহ করেন এবং তার প্রতি খলিফার অনুমোদনের কথা সর্বদাই প্রচার করতেন। তিনি তার মুদ্রায় খলিফার নাম উল্লেখ করতেন এবং তার নামে খুতবাও পাঠ করতেন। 3 নম্বর পয়েন্ট দেখো, সাধারণ মানুষ থেকে দূরত্ব। বলবন সাধারণ জনগণের কাছ থেকে সর্বদাই নিজের বিশেষ দূরত্ব বজায় রাখতেন। সাধারণ মানুষের সঙ্গে সুলতানের বাক্যালাপকে তিনি সুলতানের পক্ষে অসম্মানকর বলে মনে করতেন। তিনি দরবারে একমাত্র উজির বা প্রধানমন্ত্রীর সঙ্গেই অতি নিম্ন স্বরে কথা বলতেন।
ঐতিহাসিক লেলপুল বলেন যে বলবনের দীর্ঘ শাসনকালে তিনি মুহূর্তের জন্য কোনো সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেননি। দরবারে কারো কোনো ব্যক্তিগত ভাবাবেগ প্রকাশ করাকে তিনি পছন্দ করতেন না। মঙ্গল আক্রমণে প্রিয় পুত্র মোহাম্মদের মৃত্যু সংবাদ শুনেও বলবন রাজদরবারে তার গাম্ভীর্যের আড়ালে আবেগকে চাপা দেন। কিন্তু দরবার শেষে নিজের ঘরে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। বলবন নিজেকে প্রাচীন তুর্কিবিদ আফ্রাসিয়ারের বংশধর বলে দাবি করতেন। তিনি কোনো নিম্ন বংশজাত বা সাধারণ মানুষকে কোনো উচ্চ রাজপদে নিয়োগ করতেন না। বারণীর গ্রন্থে নিম্ন বংশজাত মানুষের সম্পর্কে বলবনের বক্তব্য পাওয়া যায়, যেখানে বলবন বলেছেন যে যখন তিনি কোনো নিম্ন বংশজাত ব্যক্তিকে দেখতেন তখন রাগে তার প্রতিটি শিরা উপশিরা জ্বলতে থাকত। তাকে হত্যা করার জন্য তিনি তার তরবারের দিকে হাত বাড়াতেন। আর 4 নম্বর পয়েন্ট দেখো, রাজ দরবারের মর্যাদা। বলবন জনসমক্ষে রাজতন্ত্রের মর্যাদা তুলে ধরার জন্য সর্বদাই বাহ্যিক জাঁকজমক ও আড়ম্বরের ওপর বিশেষ গুরুত্ব দিতেন। তিনি জাঁকজমকপূর্ণ রাজপোশাক পরে উন্মুক্ত তরবারি হাতে নিয়ে এবং দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে দরবারে বা জনসমক্ষে আসতেন। দরবারে তিনি গুরুগম্ভীর পরিবেশের সৃষ্টি করে রাখতেন। তিনি রাজতন্ত্রের চারিদিকে জনগণের পক্ষে অলঙ্ঘনীয় এক অদৃশ্য প্রাচীর তৈরি করেন, কারণ তিনি উপলব্ধি করেন যে রাজশক্তির আসল উৎসই হলো জনগণের ভীতি। রাজদরবার ও রাজতন্ত্রের প্রতি জনগণের ভীতির সঞ্চার করতে তিনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। রাজদরবার ও রাজধানী দিল্লিকে নানাভাবে সুসজ্জিত করে তিনি রাজপদের মহিমা বৃদ্ধির চেষ্টা করেন। দরবারে দামি গালিচা, সোনা রূপার আসবাবপত্র প্রভৃতি ব্যবহার করে রাতে প্রাসাদের চূড়ায় মশাল জ্বালানোর ব্যবস্থা করে তিনি সাধারণ জনগণের চোখে রাজকীয় মর্যাদা বৃদ্ধি করেন। 5 নম্বর পয়েন্ট দেখো, পারস্যিক রীতিনীতির প্রবর্তন। স্বেচ্ছাচারী ক্ষমতা প্রদর্শনের জন্য বলবন দরবারে কয়েকটি পারস্যিক রীতিনীতি বা আদব কায়দার প্রচলন করেন। তিনি দরবারে পাইবাস ও সিজদা নামে 2টি প্রথা চালু করেন। দরবারে সুলতানের পদচুম্বন প্রথা পাইবাস এবং সিংহাসনের সামনে নতজনু থাকার প্রথা সিজদা নামে পরিচিত। তিনি রাজদরবারে আমোদ প্রমোদ, হাসি ঠাট্টা, মদ্যপান, নৃত্যগীত প্রভৃতি নিষিদ্ধ করেন। দরবারে কোনো রকম লঘু চপলতা বা উচ্চ হাস্যরলও তিনি নিষিদ্ধ করেন। বিভিন্ন স্তরে রাজকর্মচারীদের জন্য তিনি পৃথক পোশাক নির্দিষ্ট করে দেন। 6 নম্বর পয়েন্ট দেখো, ন্যায় বিচার। গিয়াসুদ্দিন বলবন তার প্রজাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে বিশেষ নজর দিতেন। অন্যায় করলে তিনি অভিজাত বা আত্মীয়দেরও ক্ষমা করতেন না। ব্যক্তিগত কৃতদাসদের প্রতি কোনো উচ্চপদস্থ রাজকর্মচারী অন্যায় ব্যবহার করলে বলবন তাকেও সমুচিত শাস্তি দিতেন। একদা বদায়ুনের শাসক মালিক বকবক এক কৃতদাসকে হত্যা করায় বলবন তাকে প্রকাশ্যে বেত্রাঘাত করেন। অযোধ্যার গভর্নর হায়বত খাঁকে একই অপরাধে 500 বেত্রাঘাত ও 20,000 টাকা জরিমানা করা হয়। আমরা একদম এবারে উত্তরের শেষ পর্যায়ে চলে এসেছি, মূল্যায়নটা তোমরা দেখে নাও। গিয়াসুদ্দিন বলবন তার বিভিন্ন সীমাবদ্ধতাকে আড়াল করার জন্য তার রাজতান্ত্রিক আদর্শগুলির প্রচার করেন বলে অনেকেই মনে করেন, কারণ তিনি ন্যায়পরায়ণতা বা শরিয়াতি আইনের রক্ষার কথা বললেও বাস্তবে তা ছিল নিছক ছলনা। সমকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনী মতে সাধারণ ক্ষেত্রে বলবন ন্যায় বিচারের চেষ্টা করলেও যখন কোনো ঘটনায় তার ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকত তখন তিনি ন্যায় নীতিবোধ বা শরিয়াতের বিধানের কোনো পরোয়া করতেন না। তিনি একজন মধ্যযুগীয় স্বেচ্ছাচারী শাসকের মতোই আচরণ করতেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং কী ধরনের প্রশ্নের উত্তর তোমাদের লাগবে অবশ্যই তোমরা জানিও। আমি সেই মতো উত্তর তোমাদের ভিডিওতে দেবার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সুবিধার্থে ভিডিওটি একটি করে শেয়ার করিয়ে দাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।